আমি অরিন্দম ভগত আমাদের পঠন পাঠনের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমরা আজকে চলে এসেছি বাংলার তৃতীয় ক্লাস নিয়ে। আমরা যে পঞ্চায়েতের সিরিজ শুরু করেছিলাম, আজকে তার বাংলার সমাসের তৃতীয় ক্লাস। আগের দুটো ক্লাসে আমরা দেখো দ্বন্দ্ব সমাস, কর্মধারায় সমাস কমপ্লিট করেছি। তার এগুলোর উপরে প্রিভিয়াস ইয়ার যেগুলো কোশ্চেন এসেছিল সেগুলো আমরা কভার করেছি। আজকে যারা প্রথম ভিডিওটা দেখছো তারা আগের দুটো ভিডিও দেখে নিও। আজকে আমরা কি করব, বাকি যে সমাসগুলো পড়ে আছে, যেমন তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, তারপরে চলে আসো নিত্য সমাস, অলুপ সমাস, এগুলো আজকে আমরা কমপ্লিট করব। তারপরে এর উপরে আবার এমসিকিউ গুলো করব। আচ্ছা, এই আমাদের টোটাল প্ল্যানিং আজকের। যারা স্যার ক্লাস করছো, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে তোমরা ক্লাস দেখছো। একটা জিনিস দেখতে পাচ্ছি না স্যার যে কমেন্ট করছো, কমেন্ট করবে, ভালো লাগলেও কমেন্ট করবে, কোনো জায়গায় অসুবিধা হলে কমেন্ট করবে। আগের দিন একজন কমেন্ট করেছিলে যে উপমান কর্মধারায় এবং মধ্যপদলোপী কর্মধারার মধ্যে কনফিউজ হচ্ছে। চলো আজকে আমরা এখান থেকেই শুরু করি, আগে তোমার কনফিউশনটা দূর করি, তারপরে আমরা পরের পার্টে এগাবো। ঠিক আছে? তো উপমান কর্মধারায় জিনিসটা কি বলছে? উপমান কর্মধারা তোমাকে বুঝতে গেলে দুটো জিনিস বুঝতে হবে। একটা উপমান কি জিনিস আর উপমেয় কি জিনিস। বলছে স্যার যার সাথে তুলনা করব সেটা উপমান, আর যাকে তুলনা করব সেটা উপমেয়। আমি আগের দিন একটা উদাহরণ দিয়েছিলাম, মনে করো তোমার ঠোঁট গোলাপের পাপড়ির মতো কোমল। তো কাকে তুলনা করছি? তোমার ঠোঁটকে না? তাহলে তোমার ঠোঁটটা হচ্ছে উপমেয়। কার সাথে তুলনা করছি? গোলাপের পাপড়ির সাথে। তাহলে গোলাপের পাপড়িটা হচ্ছে উপমান। বোঝা গেল? এবার বুঝে গেলাম স্যার উপমেয় কি, উপমান কি। এবার হচ্ছে স্যার উপমান কর্মধারায় কি? উপমান কর্মধারায় সমাস কি জিনিস? উপমান কর্মধারা সমাস কি জিনিস? বলছে স্যার উপমান কর্মধারা সমাসে উপমেয় থাকবে না। উপমেয় থাকবে না, উপমেয় থাকবে না। তার মানে বোঝা গেল যাকে তুলনা করছি সে থাকবে না ব্যাস বাক্যে। ব্যাস বাক্যে যাকে তুলনা করছি সে থাকবে না। এই ধরনের কর্মধারায় সমাস হচ্ছে উপমান কর্মধারায় সমাস। যেমন স্যার, যেমন আগের দিন বলেছিলাম কাজল কালো, কাজল কালো, কাজল কালো। স্যার কাজল কালোর যখন ব্যাস বাক্য করলাম আমরা কি বললাম? কাজলের মতো কালো, কাজলের মতো কালো, কাজলের মতো কালো, কাজলের মতো কালো। এবার দেখো তো, এখানে দেখো তো কাজলের মতো কালো, তো কার মতো? কাজলের মতো। কার সাথে তুলনা করছি? কাজলের সাথে। তাহলে কাজলটা এখানে উপমান, কাজল আছে, কিন্তু কাকে তুলনা করছি? কাজলের মতো কালো, কিন্তু কি কাজলের মতো কালো? চোখ তো, এখানে চোখকে বোঝাতে চাইছি, কিন্তু চোখ তো লেখা নেই যে চোখ, বা সরি চুল, চুলকে বোঝাতে চাইছি বা যাকে বোঝাতে চাই সেটা তার উল্লেখ নেই যে কাজলের মতো কালো চুল, চুল তো আর উল্লেখ নেই। তাহলে কি তুলনা করছি? চুলের তুলনা করছি, কিন্তু যেটার তুলনা করছি সেটাই উপমেয়। তাহলে এখানে উপমেয়টা চুলটা নেই। কাজল কালো মানে হচ্ছে কাজলের মতো কালো, কিন্তু কি কাজলের মতো কালো সেটা তো উল্লেখ নেই। এই জন্য এটা হচ্ছে উপমান কর্মধারায়। আর মধ্যপদলোপী কর্মধারা যার মাঝের পদ থাকবে না, যেমন বাসর ঘর, বাসর, বাসরের জন্য নির্মিত ঘর। তাহলে স্যার এই যে মিডিলের কেটে গিয়ে কি হলো? বাসর ঘর। তাহলে এই যে মিডিলের টুকু এটা তো নাই হয়ে গেছে, এটা মধ্যপদলোপী কর্মধারায়, যার মাঝের অংশটুকু বাদ হয়ে যাবে ব্যাস বাক্যে। তাহলে এটা হচ্ছে মধ্যপদলোপী। বোঝা গেল স্যার? আর উপমান কর্মধারায় সম্পূর্ণ আলাদা জিনিস। আমি যাকে তুলনা করছি সে থাকবে না, সেটা হচ্ছে উপমান কর্মধারায়। হয়ে গেল। এবার চলে আসি স্যার তৎপুরুষ সমাসে। তৎপুরুষ সমাসটা স্যার আমাকে একটু ডিটেলসে পড়তে হবে, কারণ পরীক্ষায় এর ভেতর থেকে কোশ্চেন দিয়েছে, এই কোনটা কোন তৎপুরুষ দিয়েছে। কিন্তু এরপরে যেগুলো পড়বো, বহুব্রী সমাস বলো, দ্বিগু সমাস বলো, বা তোমার নিত্য সমাস বলো, এগুলো থেকে ডিটেলস কোশ্চেন নেই।
তাহলে আমরা ওইগুলো কিভাবে পড়বো, ওগুলো আমরা ফ্ল্যাট পড়ে যাব, যে কি সমাস, ওর ভাগগুলো পড়তে যাব না। কিন্তু তৎপুরুষ সমাসের ভাগ থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন এসেছে, ঠিক আছে। যেমন আগেরটা আমরা তোমার হচ্ছে কর্মধারয় সমাসের ভাগগুলো পড়েছিলাম, যেইটুকুটা দরকার, বেশি না, যেইটুকুটা দরকার পড়েছিলাম, এখানেও আমরা তেমনই পড়বো। আসি স্যার, দেখো দ্বন্দ্ব ও কর্মধারায়, এটা নিয়ে আমরা আগের দিন আলোচনা করে নিয়েছি, এটা নিয়ে আর যাচ্ছি না। তৎপুরুষ সমাস আজকে আমাদের পাঠ। বৈশিষ্ট্য কি তৎপুরুষ সমাসের, দেখো বলছে পূর্বপদে কারক বিভক্তি বা অনুসর্গ লোপ পায় এবং উত্তর পদের অর্থ প্রাধান্য ভাবে প্রকাশ পায়। একদম খুব ইম্পর্টেন্ট কথা স্যার, এইটুকুটা বুঝতে পারলেই আমার টোটাল তৎপুরুষ সমাস হয়ে যাবে। কি বলেছে, পূর্বপদের কারক বিভক্তি লোপ পাবে এবং পরপদটা প্রাধান্য পাবে। তার মানে একটা জিনিস স্যার ক্লিয়ার, যে এই তৎপুরুষ সমাসে একটা বিভক্তির গল্প আছে, বিভক্তির গল্প আছে। এবার বিভক্তি কি জিনিস স্যার, আমরা যখন কারক ও বিভক্তি পড়ব, দেখবে আমরা ওখানে পড়ব কর্তৃকারক, কর্তৃকারক হলে শূন্য বিভক্তি, কর্মকারক হলে কে বিভক্তি, এরকম ভাবে বিভক্তি থাকে। এই যে শূন্য বিভক্তি, কে বিভক্তি, বা দ্বারা বিভক্তি, হইতে, থেকে বিভক্তি, এরকম বিভিন্ন বিভক্তি আছে। তো এবার আমাকে তাহলে যদি তৎপুরুষ সমাসকে বুঝতে হয়, তাহলে আমরা এইটুকুটা বুঝে গেলাম যে পূর্ব পদের সাথে যে বিভক্তি লেগে থাকে সেটা লোপ পেয়ে যাবে আর পরপদটা প্রাধান্য পাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায়, যে এখানে না এই যে পূর্বপদের সাথে কোন বিভক্তি লেগে আছে, কোন বিভক্তি লোপ পাচ্ছে, তার উপর থেকে কোশ্চেন আসে। সেই জন্য আমাকে প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে পড়তে হবে। একদম ক্লিয়ার হয়ে যাবে, ক্লাসটা দেখো ভালো করে মন দিয়ে, একটা কোশ্চেন তোমার মনের মধ্যে থাকবে না, এতটুকু স্যার আমি তোমাকে গ্যারেন্টি দিতে পারি। আচ্ছা স্যার, বিভক্তি যখন এসেছে, বিভক্তি কথাটা যখন এসেছে, ভাবো তো তাহলে এর সাথে নিঃসন্দেহে কারক জড়িত আছে না? বিভক্তি যখন আমি কথাটা নিয়ে এসেছি, এর ডেফিনেশনে যখন বিভক্তি এসেছে, তার মানে স্যার এর সাথে রিলেটেড আছে কারক। এবার চলো আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করি। তাহলে আলটিমেট কি দাঁড়ালো যেটা, যে পূর্বপদের কারক বিভক্তি লোপ পাবে এবং পরপদটা প্রাধান্য পাবে। মানে বিভক্তি যেটা থাকবে সেটা নাই হয়ে যাবে আর পরপদটা প্রাধান্য পাবে। এবার একটা একটা করে আসি। দেখো তৎপুরুষ সমাসের অর্থ এবং সংজ্ঞা, এখানে আচ্ছা স্যার এটাই তো দেখালাম, সরি। আচ্ছা, এখানে একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছি আমি, কেন কর্তৃ তৎপুরুষ সমাস হয় না? আচ্ছা স্যার দেখো, আমরা কারক তো এখনো পড়িনি, কারক পড়বো পরে, কিন্তু আমরা নাম তো কারকের সবাই শুনেছি, যে কর্তৃকারক, কর্মকারক, অধিকরণ কারক, অপাদান কারক, নাম তো শুনেছি। আমরা এখানেও যেন অদ্ভুত একটা মিল আছে, এই যে যেমন কারক, কর্তৃকারক, কর্মকারক, অপাদান কারক, এখানেও সেম জিনিস, কর্ম তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, এরকম ভাবে নামগুলো যাবে। মানে যেটা জিনিস কারকে করেছিলাম সেম জিনিস স্যার সমাসেও আছে, তৎপুরুষ সমাসে শুধু সবগুলো আছে। কারকে যেমন ছিল কর্মকারক, অধিকরণ কারক, এই কারক, নিমিত্ত কারক, যা কারক, এখানেও সবগুলো আছে। শুধু কারক নয়, সমাস, যে কর্ম তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, এইভাবে কিন্তু নামগুলো আছে। শুধু একটা নাম নেই, যেটা কারকে আছে কিন্তু তৎপুরুষে নেই। সেই নামটা কি স্যার? সেই নামটা হচ্ছে কর্তৃ তৎপুরুষ। কর্তৃ কারক হয় কিন্তু কর্তৃ তৎপুরুষ হয় না। শুধুমাত্র এটাই একটা যেটা কারকে আছে কিন্তু তৎপুরুষে নেই। বাদ বাকি যা আছে, যেটা যেটা কারকে আছে ওটা স্যার তৎপুরুষেও আছে। তাহলে প্রথম আমার যেটা কোশ্চেন দাঁড়ালো, যে কর্তৃ তৎপুরুষ কেন হয় না? আমি তো বুঝে গেলাম নাই, কিন্তু কেন নেই? আচ্ছা স্যার, এই কারণে নেই, দেখো কর্তৃকারক, আমরা যখন কারক বিভক্তি পড়ব ক্লিয়ার হবে, এখন শুধু এইটুকু তো মাথায় রাখো, কর্তৃকারকে শূন্য বিভক্তি হয়। কি বিভক্তি হয় স্যার? শূন্য বিভক্তি। কর্তৃকারকে শূন্য বিভক্তি হয়। আচ্ছা, এবার আমি দেখো ডেফিনেশনেই বললাম তৎপুরুষ সমাসের, যে বিভক্তি লোপ পাবে, ব্যাস বাক্যের বিভক্তি লোপ পাবে।
এবার গল্প হচ্ছে শূন্য বিভক্তি মানে কি? বিভক্তি নাই। যদি বিভক্তি নাই থাকে, যদি শূন্য বিভক্তি হয়, তাহলে লোপ কি পাবে? যেহেতু স্যার শূন্য বিভক্তি দিয়ে ব্যাস বাক্য গঠন করাই যায় না, সেই জন্য এখানে হয় না। বুঝতে পারলাম? আমি বললাম কোনো একটা জায়গাতে কে বিভক্তি আছে, তাহলে কে বিভক্তিটাকে লোপ আমি নাই করে তৎপুরুষ সমাস করে দিলাম। কোথাও দিয়ে বিভক্তি আছে, ওটাকে নাই করে তৎপুরুষ করে দিলাম। কিন্তু কর্তৃকারকের নিয়ম হচ্ছে শূন্য বিভক্তি থাকবে। শূন্য মানে নাই। এবার নাইটাকে আমি, জিরোটাকে আমি শূন্য বলে চালিয়ে দিই, যে নাই, ওই জন্য এটা শূন্য বিভক্তি। সেটা আমার কারকের ক্ষেত্রে। কিন্তু এখানে তো আমার যেহেতু নাই, তো আমি ব্যাস বাক্যে কাকে লোপ করাবো? তো আমার লোপ করার জায়গাটাও থাকলো না। এই জন্য কর্তৃ তৎপুরুষ হয় না। যদিও কর্তৃকারক হয় শূন্য বিভক্তি দিয়ে, কিন্তু এখানে কর্তৃ তৎপুরুষ হয় না। দেখো স্যার, তৎপুরুষ সমাসের ব্যাস বাক্য গঠন হয় কারকের বিভক্তি বা অনুসর্গ দিয়ে। সেই কারকের নাম অনুসারেই এর শ্রেণীবিন্যাস করা হয়েছে। আচ্ছা, গেল গুরুত্বপূর্ণ তথ্য বলছে কর্তৃকারকের নিজস্ব বিভক্তি হলো শূন্য বিভক্তি। এই শূন্য বিভক্তি দিয়ে ব্যাস বাক্য গঠন করা যায় না, তাই ব্যাকরণে কর্তৃ তৎপুরুষ সমাস হয় না। ক্লিয়ার হয়ে গেছে? বোঝা গেল স্যার? তৎপুরুষ সমাসের ব্যাস বাক্য গঠিত হয় কারকের বিভক্তি দিয়ে। যেহেতু কর্তৃকারকের শূন্য বিভক্তি, তাহলে শূন্য বিভক্তি দিয়ে তো ব্যাস বাক্য বানাতে পারবো না, কারণ ব্যাস বাক্যে স্যার কোনো না কোনো বিভক্তিকে দিতেই হবে। শূন্য বিভক্তি বলে হবে না, কিছু না কিছু দিতেই হবে। তাহলে তো আমি ওটাকে লোপ তুলে দিব। আমার যদি নাই থাকে তো তুলবো কি? সেই জন্য এটাতে কর্তৃ তৎপুরুষ হয় না। ঠিক আছে? বাকিগুলো কিন্তু হয়, বাকিগুলো কিন্তু হয়। আসছি স্যার, দেখো কর্ম তৎপুরুষ সমাস। কর্ম তৎপুরুষ সমাস দ্বিতীয়া বিভক্তি। স্যার দ্বিতীয়া বিভক্তি মাথায় রাখবে কিন্তু। কর্ম তৎপুরুষ সমাসকে যে দ্বিতীয়া বিভক্তি স্যার, এটা কিন্তু মাথায় রাখবে। পরীক্ষাতে কিন্তু এরকম ভাবে অপশন দিয়েছে। আমরা মনে করো স্যার, আগের দিন যখন এমসিকিউ করছিলাম, আমরা ওখানে দ্বিতীয়া লেখা ছিল অপশন, আমরা বলেছিলাম পরে পড়বো। দ্বিতীয়া বিভক্তি মানে স্যার তোমার মাথায় চলে আসবে কিন্তু আমরা কর্ম তৎপুরুষের কথা বলতে চাইছি, এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা স্যার, কর্ম তৎপুরুষ মানে হচ্ছে কি? কে বিভক্তি থাকবে, কে। কর্ম তৎপুরুষ মানে কে বিভক্তি থাকবে, কে বিভক্তিটা লোপ পাবে। কে বিভক্তি ব্যাস বাক্যে থাকবে, সেটা লোপ পাবে। কে বিভক্তি একদম মাথায় রাখবে স্যার। কর্ম কারকে যেমন কে বিভক্তি থাকে, এরকম কর্ম তৎপুরুষেও কে বিভক্তি থাকবে এবং সেটা গিয়ে লোপ পাবে। উদাহরণ দেখো স্যার, রথ দেখা। রথ দেখার ব্যাস বাক্য করতে গেলে রথ কে দেখা, এই যে দেখো রথ কে দেখা, রথ দেখার ব্যাস বাক্য করছি, রথ কে দেখা। এই কেটা লোপ পেয়ে হয়ে গেল রথ দেখা। এই যে দেখো রথ দেখা, রথকে দেখতে গেছে সবাই, রথ দেখা। বোঝা গেল? সামনেই রথ আসছে, তাহলে রথ দেখা, রথ কে দেখা, এই যে কে বিভক্তি লোপ পাচ্ছে, কে বিভক্তি লোপ পেয়ে হয়ে গেল রথ দেখা। তাহলে এটা হয়ে গেল কর্ম তৎপুরুষ। ঠিক আছে? বিপদাপন্ন, বিপদকে আপন্ন। বিপদকে, কে কে বিপদকে আপন্ন, এই কেটা উঠে গেল, হয়ে গেল বিপদাপন্ন। এবার স্যার আসছি দ্বিতীয় করণ তৎপুরুষ। তাহলে কর্ম তৎপুরুষে বুঝে গেলাম স্যার দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় বিভক্তির মধ্যে কি কি থাকে? কে বিভক্তি থাকে। এবার আসছি স্যার করণ তৎপুরুষ তৃতীয় বিভক্তি। স্যার এখানে দ্বারা, দিয়ে, কর্তৃক এগুলো লোপ পায়। দ্বারা, দিয়ে, কর্তৃক এই বিভক্তিগুলো থাকে, এগুলো লোপ পায়। যেমন যেমন দেখো ঢেকি ছাটা, ঢেকি দ্বারা ছাঁটা, ঢেকি ছাটা, ঢেকি দ্বারা ছাঁটা। তারপরে দিয়েছে দেখো শ্রীহীন, শ্রী দ্বারা হীন, শ্রী দ্বারা হীন। তাহলে এই যে দ্বারা বিভক্তি, এই যে দ্বারা বিভক্তি, দ্বারা, এটা লোপ পাচ্ছে না। ঢেকি দ্বারা ছাটা, তুমি যখনই দেখলে দ্বারা লোপ পেয়েছে, তার মানে এটা তোমার তৎপুরুষ সমাস। কোন তৎপুরুষ সমাস? স্যার করণ তৎপুরুষ সমাস। আর একটা স্যার ইম্পর্টেন্ট মাথায় রাখবে পরীক্ষাতে, এই যে শ্রী দ্বারাহীন, শ্রীহীন, শ্রী দ্বারা, যেহেতু দ্বারা আছে করণ তৎপুরুষ, তাছাড়া এটা মাথায় রাখবে হীন, শূন্য এই শব্দগুলো থাকলে কিন্তু করণ তৎপুরুষ হয়। এ দেখো শ্রী দ্বারা হীন, হীন, শূন্য এই শব্দগুলো যদি থাকে তাহলে এগুলো করণ তৎপুরুষ হয়। তাহলে আমার ক্লিয়ার হয়ে গেল দুটো, কর্ম তৎপুরুষ এবং করণ তৎপুরুষ। আশা করি স্যার এই দুটো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে।
ঠিক আছে, যদি হয়ে গিয়ে থাকে স্যার জানাও যে একদম ক্লিয়ার, তাহলে আমরা পরের টপিকের দিকে এগাবো। আশা করি স্যার ক্লিয়ার। চলো এগাই হচ্ছে নেক্সট টপিক। বলছে নিমিত্ত ও অপাদান তৎপুরুষ। এবার বুঝি স্যার, নিমিত্ত তৎপুরুষ চতুর্থী, এটা কি জিনিস? পূর্বপদে নিমিত্তি, জন্য, উদ্দেশ্য এইগুলো অনুসর্গ দেখা যাবে এবং এগুলো লোপ পাবে। বোঝা গেল? কি কি স্যার? নিমিত্তি, জন্য, উদ্দেশ্যে এই জিনিসগুলো লোপ পাবে। দেখো স্যার একটা দেখি, শিশু সাহিত্য, শিশুদের নিমিত্ত সাহিত্য, শিশুদের নিমিত্ত সাহিত্য। তাহলে এখানে দেখো নিমিত্ত কথাটা লোপ পেয়েছে, শিশু সাহিত্য। একই রকম ভাবে ছাত্রাবাস, ছাত্রদের জন্য আবাস, ছাত্রদের জন্য আবাস, এই যে জন্য লোপ পেয়েছে, ছাত্রাবাস। তাহলে কি হবে? এটা হয়ে গেল নিমিত্ত তৎপুরুষ। আর একটা উদাহরণ দেখো, তীর্থযাত্রা, তীর্থের উদ্দেশ্যে যাত্রা। এ দেখো উদ্দেশ্য, বলেছিলাম না নিমিত্ত থাকতে পারে, জন্য থাকতে পারে, উদ্দেশ্য থাকতে পারে। এইগুলো হয়ে গেল, যদি লোপ পায় তাহলে হয়ে যাবে নিমিত্ত তৎপুরুষ। এবার আসি স্যার অপাদান তৎপুরুষ, এটা হচ্ছে স্যার পঞ্চমী। ঠিক আছে, এর মধ্যে স্যার কি থাকবে? দেখো হতে, থেকে, চেয়ে এগুলো লোপ পাবে। হতে, থেকে, চেয়ে এগুলো থাকবে, এগুলো লোপ পাবে। মৃত্যু ভয়, মৃত্যু হতে ভয়, এই যে হতে লোপ পেয়েছে। তোমাকে পরীক্ষায় দেখো কি সোজা জিনিস, পরীক্ষাতে ব্যাস বাক্যও দেওয়া থাকবে, সমষ্টিবদ্ধ পদও দেওয়া থাকবে। তোমাকে দেওয়া থাকবে মৃত্যু হতে ভয় সমান মৃত্যু ভয়, এটা কোন সমাস? বের করতে পারবে না? তুমি দেখতে পাচ্ছ হতে লোপ পেয়েছে, হতে লোপ পেয়েছে, তাহলে অপাদান তৎপুরুষ। তোমাকে দিয়েছে জলাতঙ্ক, জল থেকে আতঙ্ক, এটা দেওয়াই আছে, দুটোই দেওয়া আছে, জল থেকে আতঙ্ক, তুমি দেখতে পাচ্ছ থেকে লোপ পেয়েছে, তাহলে অপাদান তৎপুরুষ। তোমাকে দেওয়া আছে খাঁচা চারা, তাহলে খাঁচা থেকে ছাড়া, খাঁচা ছাড়া, তাহলে এখানে থেকে লোপ পেয়েছে, অপাদান তৎপুরুষ। তাহলে হতে, থেকে এগুলো লোপ পাবে, তাহলে হয়ে যাবে অপাদান তৎপুরুষ। তাহলে হয়ে গেল, চারটা পড়ে নিলাম স্যার। নেক্সট আসি 5 নাম্বার সম্বন্ধ তৎপুরুষ। স্যার সম্বন্ধ তৎপুরুষে কি? সম্বন্ধ তৎপুরুষে দেখো র, এর এই বিভক্তিগুলো লোপ পায়, র, এর এই বিভক্তিগুলি লোপ পায়। এখানে দেখো গঙ্গা জল, গঙ্গার জল, গঙ্গার, গঙ্গার জল, গঙ্গার জল, এই যে র বিভক্তি, গঙ্গার জল, এটা লোপ পেয়েছে র, তাহলে এটা হয়ে গেল স্যার সম্বন্ধ তৎপুরুষ। দেবালয়, দেবের আলয়, দেবালয়, দেবের আলয়, যেখানে দেব থাকে, দেবের, এর বিভক্তি, দেবের আলয়, এর লোপ পেয়েছে, তাহলে এটাও হয়ে গেল স্যার সম্বন্ধ তৎপুরুষ। ঠিক আছে, নেক্সট আসি স্যার অধিকরণ তৎপুরুষ। অধিকরণ তৎপুরুষে কি হবে? এ, 29 তে এগুলো বিভক্তি লোপ পাবে, এ, তে, 29 এগুলো বিভক্তি লোপ পাবে অধিকরণ তৎপুরুষে। দেখো স্যার একটা উদাহরণ দিই, গঙ্গা স্নান, গঙ্গায় স্নান, গঙ্গায়, গঙ্গায় স্নান, লোপ পাচ্ছে না, গঙ্গায় স্নান, তাহলে দেখো লোপ পেলে তো, তাহলে হয়ে গেল স্যার অধিকরণ তৎপুরুষ। নেক্সট দেখো অকাল বোধন, অকাল বোধন, অকালে বোধন, অকাল এ, অকাল এ বোধন। আমাদের পরীক্ষায় কনফিউজ হয় স্যার এই দুটোর সাথে, এটা র আর এর, র থাকবে, এর থাকবে, তাহলে হবে সম্বন্ধ তৎপুরুষ, আর এ থাকবে, তে থাকবে, 29 থাকবে, এগুলো থাকবে স্যার, এগুলো হচ্ছে অধিকরণ তৎপুরুষ। ঠিক আছে, বুঝে গেলাম স্যার? বুঝে গেলাম। এটা হচ্ছে সপ্তমী। আমাদের এই ছিল স্যার গল্প। তাহলে আমরা একবার আগে 6টা পড়ে নিই, 6টা পড়ে নিই, তারপরে না তৎপুরুষ, উপসর্গ তৎপুরুষ এগুলো পরে দেখছি। আগে আমরা একবার রিভিশন করে নিই। কোথায় গেল? এখান থেকে কর্ম তৎপুরুষ। কর্ম তৎপুরুষে কি বললাম স্যার? কে বিভক্তি লোপ পাবে, তাহলে কর্ম তৎপুরুষ। উদাহরণ দেখেছিলাম রথকে দেখা, রথ দেখা। তারপরে বললাম করণ তৎপুরুষ, দ্বারা, দিয়ে, কর্তৃক এগুলো লোপ পাবে।
উদাহরণ কি পড়েছিলাম? ঢেকি ছাটা, ঢেকি দ্বারা ছাটা, তাহলে এইখানে দ্বারা থাকবে, দ্বারা লোপ পাবে। শ্রীহীন, শ্রী দ্বারাহীন, দ্বারা লোপ পেয়েছে। তাছাড়া বললাম হীন, শূন্য, এই শব্দগুলো যদি দেখতে পাই তাহলে ভেবে নেবে সেটা তোমার হচ্ছে গিয়ে করণ তৎপুরুষ বলেছে। তারপরে 3 নম্বর পড়লাম নিমিত্ত তৎপুরুষ। স্যার নিমিত্ত তৎপুরুষে কি থাকবে? নিমিত্ত, জন্য, উদ্দেশ্যে, এইগুলো লোপ পাবে। উদাহরণ দেখলাম শিশু সাহিত্য, শিশুদের নিমিত্ত সাহিত্য, এই যে নিমিত্ত লোপ পেল, বুঝে গেলাম স্যার নিমিত্ত তৎপুরুষ। অপাদান তৎপুরুষ, অপাদান তৎপুরুষে বললাম হতে, থেকে, চেয়ে, এগুলো লোপ পাবে। যেমন মৃত্যু ভয়, মৃত্যু হতে ভয়, জলাতঙ্ক, জল থেকে আতঙ্ক, এই যে হতে থেকে এগুলো লোপ পাচ্ছে, তাহলে এটা হয়ে গেল স্যার অপাদান তৎপুরুষ। এবার আসলাম স্যার সম্বন্ধ তৎপুরুষ আর অধিকরণ তৎপুরুষ। সম্বন্ধ তৎপুরুষে র, এর, এই বিভক্তিগুলো থাকবে। যেমন গঙ্গা জল, গঙ্গার জল, গঙ্গার জল, র, গঙ্গার জল, র বিভক্তি লোপ পাচ্ছে। দেবালয়, দেবের আলয়, এর বিভক্তি লোপ পাচ্ছে। অধিকরণ তৎপুরুষ বললো স্যার এখানে এ, অন্তিস্তোয়া, তে, এগুলো বিভক্তি লোপ পাবে। যেমন গঙ্গাসান, গঙ্গাইসান, অকাল বোধন, অকালে, অকাল এ বোধন, অকালে বোধন, বুঝে গেলাম। এবার স্যার দুটো আরো আছে, একটাকে না তৎপুরুষ বা নঞ্চ তৎপুরুষ বলে, আর একটা উপসর্গ তৎপুরুষ। দেখো নাম শুনেই বুঝতে পারছো, না তৎপুরুষ মানে সামনের দিকে একটা নয়, না, এই শব্দগুলো থাকবে। যেমন দেখো অম্লান, অম্লান, নয় ম্লান, নয় ম্লান, নগণ্য, নয় গণ্য, অনুচিত, নয় উচিত, তাহলে দেখেই বুঝতে পারছো স্যার এইগুলা নঞ্চ তৎপুরুষ হবে। উপসর্গ তৎপুরুষ স্যার, উপসর্গ তৎপুরুষে মাথায় রাখবে স্যার এখানে উপ কথাটা বেশি ইউজ দেখা যায়। এখানে স্যার উপ শব্দটির ইউজ দেখা যায়, এই যে উপ শব্দটার ইউজ দেখা যায়, ঠিক আছে। দেখো উপবন, বনের সাদৃশ্য, উপবন, এই যে উপবন, বনের সাদৃশ্য, বনের মতো দেখতে, উপবন, তাহলে এই উপ কথা আছে। দেখো দুর্ভিক্ষ, এখানে উপসর্গ আছে, পরেরটাতে দেখো দু উপসর্গ আছে। দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ, এই যে দু কথাটা আছে, দু এগুলো থাকবে। তারপর দেখো আকণ্ঠ, আকণ্ঠ, এগুলো প্রত্যেকটা উপসর্গ, এই উপসর্গগুলো অ্যাড থাকবে, এগুলোকে বলা হয় উপসর্গ তৎপুরুষ। তো এই দুটো নর্মালি আমাদের নর্মাল যে নিয়ম তার থেকে আলাদা, ওই জন্য এটাকে আলাদা করে রাখা হয়েছে। একটা তো দেখেই বুঝতে পারছো না থাকবে সামনে, আর একটাতে দেখেই বুঝতে পারছো বিভিন্ন উপসর্গগুলো লেগে থাকবে এর সাথে, ঠিক আছে। উপবন, এই বিভিন্ন উপসর্গগুলো লেগে থাকবে, ঠিক আছে। নেক্সট চলে আসি স্যার, এবার আমরা এক নজরে একটু রিভিশন করে নিই। দেখো ছক দিয়ে কি সুন্দর করে স্যার তোমাদের মনে রাখার জন্য যা যা দরকার সব কিছু করা হয়েছে। তোমরা বাড়িতে যখন ক্লাসটা করছো একটু খাতা করবে, প্রত্যেকটা জিকের আলাদা খাতা, ইংলিশ আলাদা খাতা, ম্যাথের আলাদা খাতা, আর বাংলার আলাদা খাতা করবে। খাতা রেডি করো, যেদিন ক্লাস শেষ হবে, আমাদের সিরিজ শেষ হবে, তোমার কাছে পরীক্ষা দিতে যাওয়ার জন্য অস্ত্র রেডি হয়ে থাকবে, কিন্তু খাতা বানাও। কিন্তু নিজের খাতা বানাবে স্যার, নিজের হাতের লেখার সাথে কিন্তু নিজের চোখের একটা ম্যাচিং থাকে। তুমি জেরক্স করে পিডিএফ দেখে কিন্তু তেমনভাবে লাভ করতে পারবে না। তোমার খাতা যদি থাকে, নিজের খাতার সাথে নিজের ব্রেনের একটা সম্পর্ক আছে, নিজের হাতের লেখার সাথে নিজের চোখের একটা মিল আছে। তুমি অন্য দেখতে যাবে, অন্য কারো হাতের লেখা পড়তে যাবে, জেরক্স পড়তে যাবে, ততটা কিন্তু তোমার মাথায় আসবে না যতটা তোমার নিজের খাতা দেখে রিভিশন মারতে পারবে ফার্স্ট। সেই জন্য খাতা বানাও, খাতা বানাও, ঠিক উপকার পাবে। দেখো স্যার কর্ম তৎপুরুষ কে, রে, এগুলো থাকে। রথ দেখা, বিপদাপন্ন, এটাকে ব্যাস বাক্য করলে রথকে দেখা, বিপদকে আপন্ন, আমরা পড়লাম। এই যে কে বিভক্তি লোপ পেয়েছে। করণ তৎপুরুষ দ্বারা, দিয়ে, কর্তৃক থাকবে। ঢেকি ছাটা, ঢেকি দ্বারা ছাটা। শ্রীহীন, শ্রী দ্বারাহীন। নিমিত্তি তৎপুরুষ নিমিত্ত, জন্য, উদ্দেশ্যে থাকবে। ছাত্রাবাস, ছাত্রদের জন্য আবাস। তীর্থযাত্রা, তীর্থের উদ্দেশ্যে যাত্রা।
অপাদান তৎপুরুষ, হতে থেকে চেয়ে থাকবে। মৃত্যু ভয়, মৃত্যু হতে ভয়। জলাতঙ্ক, জল থেকে আতঙ্ক। তারপরে সম্বন্ধ, র এর থাকবে। গঙ্গা জল, গঙ্গার জল। দেবালয়, দেবের আলয়। তাহলে আমরা স্যার এটাকে এক জায়গাতে এনে মোটামুটি তোমাকে বোঝানোর জন্য দেখানো হয়েছে যে আমি তো আগেরগুলো বুঝে নিলাম, কেন ছকটা দেওয়া হয়েছে এখানে। একই জিনিস তো স্যার আপনি কেন দিলেন? এটা দিলাম যখন তুমি পরীক্ষায় টাইম নাই, কালকে পরীক্ষা আছে, 2 দিন পর পরীক্ষা আছে, আমি রিভিশন করছি, এতগুলো সাবজেক্ট রিভিশন করতে হচ্ছে, তখন আমি পুরোটা দেখতে যাব না, তখন আমার আগে থেকে তো পুরোটা পড়া আছে, আমি যখন এই ছকটা দেখবো না, আমার পুরোটা রিক্যাপ হয়ে যাবে যে আমি কি কি বলতে চেয়েছি। এটা তোমার সময় বাঁচাবে, সেজন্য স্যার করে রাখবে। চলো আসি স্যার দ্বিগু সমাসে। দেখো দ্বিগু সমাস থেকে তেমন কোশ্চেন নেই পরীক্ষাতে, যেটুকুটা আছে তুমি চোখে দেখেই বুঝতে পারবে। আমরা আগেও বলে দিয়েছিলাম যে দ্বিগু সমাস মানে হচ্ছে স্যার যেখানে নাম্বার থাকবে, সংখ্যা থাকবে, সংখ্যার সমাহার থাকবে, সংখ্যা বোঝাবে। চৌরাস্তা, 4 রাস্তার সমাহার, 4 রাস্তা, 4 সংখ্যার সমাহার কথাটার উল্লেখ থাকবে। 4 রাস্তা, এই যে 4 রাস্তা সংখ্যা বোঝাচ্ছে দ্বিগু সমাস। আর বেশিরভাগ ক্ষেত্রে সমাহার এই কথাটা দেখতে পাওয়া যায়, সমাহার দেখতে পাবে, মাথায় চলে আসবে দ্বিগু সমাসের কথা বলেছি। অবশ্যই এখানে সংখ্যার কথা উল্লেখ থাকবে, 4 রাস্তা, 3 রাস্তা মোড়, এরকম থাকবে। এবার আসি স্যার বহুব্রীহি সমাসে। বহুব্রীহি সমাসে আসি, ঠিক আছে। চলো দেখো কি সুন্দর একটা মেয়ের ছবি দেওয়া হয়েছে স্যার, ঠিক আছে। এই দিকে দেখে নাও, তারপরে এই দিকে দেখবে, আগে এই সাইডটা দেখো। বলছে বহুব্রীহি সমাস নতুন এক অনুভূতি। কেমন এক নতুন অনুভূতি স্যার? এমন একটা সমাস স্যার নতুন কিছুকে বোঝায়, নতুন কিছুকে বোঝাবে। দেখো কি বলছে, যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটিরই অর্থ না বুঝিয়ে সম্পূর্ণ অন্য কোনো তৃতীয় অর্থ প্রকাশ পায়। বুঝতে পারছো স্যার? দ্বন্দ্ব সমাস কি ছিল? দুটোরই অর্থ প্রকাশ পাবে, পিতা মাতা, পিতা ও মাতা দুটোই প্রাধান্য পাচ্ছে। কিন্তু এখানে দুটো মিলে যে ব্যাস বাক্য, দুটো মিলে বা 3টা মিলে, দুটো মিলে যে ব্যাস বাক্যটা গঠন হয়েছে, সেটা দিয়ে যে সমাসবদ্ধ পদ বানিয়েছি, সেটা 3 নাম্বার জিনিসকে বোঝাচ্ছে, এই দুটোর সাথে কারোর সাথে মিল নেই। এই ধরনের সমাসকে বলা হয় বহুব্রীহি সমাস। দুটোর মধ্যে দুটোর কারোর সাথে মিল নেই, তৃতীয় একটা জিনিসকে প্রাধান্য দিবে, এই ধরনের সমাসকে বলা হয় বহুব্রীহি সমাস। বলছে স্যার নতুন এক অনুভূতি, নতুন অনুভূতি। পুরনো অনেক দিন ধরে ঘষ্টে নিয়ে এসছি, পুরনো জিনিসগুলোকে বাদ দিয়ে নতুন এক অনুভূতি আসলো, বহুব্রীহি সমাস। দেখো বলছে পদ্মলোচন। পদ্মলোচন, অ্যাকচুয়ালি পদ্মলোচন জিনিসটা কি বোঝার চেষ্টা করো স্যার। পদ্মের ন্যায় লোচন, ব্যাস বাক্য করতে যাচ্ছি, পদ্মের ন্যায় লোচন। আচ্ছা স্যার, এই যে লোচন, লোচন কথার অর্থ হচ্ছে চোখ। পদ্মের ন্যায় লোচন যার, পদ্মের ন্যায় লোচন যার। এবার গল্প স্যার, পদ্মের ন্যায় লোচন, দেখো তো পদ্মলোচনের মধ্যে না পদ্মের কথা উল্লেখ আছে, না চোখের কথা উল্লেখ আছে। কি বলেছে স্যার? ব্যাস বাক্যে আমরা ফুলকেও বোঝাই না, চোখকেও বোঝাই না, বোঝায় এক সুন্দরীকে। মানেটা বুঝতে পারলে কি বলতে চাইলাম? পদ্মলোচন, পদ্মের মতো লোচন যার, পদ্মের মতো চোখ যার। তো পদ্মের মতো চোখ যার, তার মানে কি? এটা একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, না পদ্মকে বোঝাচ্ছে, না চোখকে বোঝাচ্ছে। এটা একটা থার্ড জিনিস, এটা পদ্মের মতো চোখ, পদ্মের মতো দেখতে সুন্দর চোখের একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, একটা সুন্দরীকে বোঝাচ্ছে। তাহলে একটা থার্ড জিনিস হয়ে গেল না? পদ্মের কথা বলা ছিল, পদ্ম একটা ফুল। লোচনের কথা বলা ছিল, লোচন একটা চোখ। তাহলে না পদ্ম না চোখ, বোঝাচ্ছে একজন ব্যক্তিকে। তাহলে এটা হয়ে গেল বহুব্রীহি সমাস। দেখো চোখ দেখতে পাচ্ছ স্যার, এটা হয়ে গেল বহুব্রীহি সমাস। চলে আসুন মীনাক্ষী। মীনাক্ষী, মিনের অক্ষীর ন্যায় অক্ষী যার। মিনের মানে হচ্ছে মাছের, মাছের চোখের মতো চোখ যার, তাকে বলা হয় মীনাক্ষী। এবার স্যার তাহলে বলো তো, আমি এখানে না
এটা এখানেও তো কোনো একটা মেয়েকে বোঝাচ্ছি বা কোনো একটা ছেলেকে বোঝাচ্ছি, এখানে নর্মালি এটা মেয়েকেই বোঝানো হয়, মানে কোনো একটা আমি হিউম্যান বিংকে বোঝাচ্ছি না, মাছকে বোঝাচ্ছি না, চোখকে বোঝাচ্ছি, বোঝাচ্ছি কি, বোঝাচ্ছি একটা পার্সনকে। তাহলে মিনের মতো মাছের মতো চোখ যার, এইরকম ব্যক্তি হচ্ছে মীনাক্ষী। ঠিক আছে, এবার স্যার একটু মজার ট্রিক, আমার পরীক্ষার ট্রিক হয়ে গেল, একটু মজার ট্রিক মনে রাখার জন্য। প্রেমের ইশারা সবসময় পরোক্ষ বা তৃতীয় কোনো অর্থই প্রকাশ করে। স্যার বুঝতে পারলে, প্রেমের যে ইশারা সেটা কোনো তৃতীয় কোনো অর্থকে প্রকাশ করে। তোমাকে কেউ যাচ্ছ, কেউ একটা তোমাকে প্রেমের সিগন্যাল দিল, সেই সিগন্যালটার মধ্যে দিয়ে না তোমার সে চোখ দিয়ে সিগন্যাল দিল, না তোমার চোখ পেল, না ওর চোখ প্রাধান্য পেল, না তোমার চোখ দিয়ে দেখলে না তোমার চোখ প্রাধান্য পেল অন্য এক জিনিস। তাহলে এটা হচ্ছে গিয়ে বহুব্রী সমাস, যেখান দিয়ে থার্ড কোনো জিনিস প্রাধান্য পাবে। চলে আসি স্যার নেক্সট, এগুলোর উপরে এমসিকিউ করব, দেখতে থাকো। অলোপ ভারব, স্যার অলোপ সমাস, অলোপ সমাস স্যার, অমর ভালোবাসা কোনো ভাঙন নেই। অলোপ সমাস হচ্ছে অমর ভালোবাসা, কোনো ভাঙন নেই, যার মধ্যে কোনো ভাঙন নেই, যেমন ছিল তেমনই আছে, অমর। দেখো কেন বলছি, যে সমাসে ব্যাসবাক্যের পূর্বপদের বিভক্তি সমস্ত পদেও লোপ পায় না, যেমন স্যার তৎপুরুষ সমাসের ঠিক উল্টা এটা। তৎপুরুষ সমাসে যেমন বিভক্তি লোপ পেয়ে যাচ্ছিল, বলছে এখানে ভালোবাসা কমবে না, এখানে যেমন ছিল তেমনই থাকবে, অমর ভালোবাসা, কোনো লোপ পাবে না, এই জন্য এর নাম হচ্ছে স্যার অলোপ, কিচ্ছু লোপ পাবে না, অলোপ, লোপ পাবে না, যেমন বিভক্তি ছিল তেমন বিভক্তি বসে যাবে। উদাহরণ দেখবে, দেখো মনের মানুষ, স্যার মনের মানুষ ব্যাসবাক্যেও মনের মানুষ, চেঞ্জ করা যাবে না স্যার, মনের মানুষ থেকে মনের মানুষই আসবে, তুমি চেঞ্জ করতে পারবে না। মনের এর বিভক্তি ছিল, কিন্তু এখানে এর বিভক্তিকে লোপ করে মন মানুষ করে দিলে কিন্তু হবে না, এটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে সমষ্টিবদ্ধ পদেও মনের মানুষই থাকবে। মনের ভিতরে এর বিভক্তিটা প্রেম কখনো মুছে যায় না, দেখো কি সুন্দরভাবে উদাহরণ লেখা হয়েছে, মনের ভিতরের এর বিভক্তিটি প্রেমে কখনো মুছে যায় না। বুঝতে পেরেছ, সব জায়গাতে যে মুছে যাবে তা হয় না, এখানে মনের ভিতরে যে এর বিভক্তি আছে, এর বিভক্তির যে প্রেম আছে সেটা মুছবে না, একদম অমর, যেমন ছিল তেমনই থাকবে। মুখে ভাত, মুখে এ বিভক্তি ছিল, যদি আমি তুলে দিতাম তাহলে মুখ ভাত হয়ে যেত, হবে না, এটা স্যার সমষ্টিবদ্ধ পদ মুখে ভাতই থাকবে, অলোপ বহুব্রী। চলে আসো স্যার বুকে পিঠে, বুকে পিঠে দেখো, বুকে ও পিঠে, বুকে দেখো তো, বুকে এই বিভক্তি আছে, সমষ্টিবদ্ধ পদেও বুকে পিঠে, বুকে, বোঝা গেল স্যার। বুকে পিঠে আমরা বলি না, বুকে পিঠে করে মানুষ করেছে, সুখ দুঃখে একই রকম আছে, সুখ দুঃখে একই হয়ে থাকা, বুকে পিঠে, এমন না স্যার এটাকে আবার দ্বন্দ্ব সমাস করে দিয়ে না স্যার বুকে পিঠে, তাহলে বুকে ও পিঠে, তার মানে বুকেও আছে পিঠকেও প্রাধান্য দিয়েছে, বুককেও দিয়েছে, না, বুককে পিঠকে প্রাধান্য না স্যার, এখানে ওই সেন্সে বলেনি, এটা বুঝতে হবে। বুকে পিঠে আমরা বলি, ইউজ করি, বুকে পিঠে করে মানুষ করা, সুখ দুঃখে একই রকম ভাবে থাকা, বুকে পিঠে। ঠিক আছে স্যার, এটাকে স্যার দেখো আরেকটা জিনিস স্যার, যদি মানে আরেকটু ডিটেল কনসেপ্টে ভাবতে যাও, দ্বন্দ্ব সমাসে আমরা পড়েছিলাম না, ও দিয়ে থাকবে, পিতা ও মাতা, একই রকম দেখো তো বুকে ও পিঠে, এটাও কাইন্ড অফ দ্বন্দ্ব সমাস, কিন্তু কেমন দ্বন্দ্ব, অলোপ দ্বন্দ্ব, যেখানে বিভক্তি লোপ পাচ্ছে না, অলোপ দ্বন্দ্ব। ঠিক আছে, অলোপ সমাস কিন্তু সবারই অলোপ সমাস হয়, দ্বন্দ্ব সমাসের অলোপ সমাস হয়, বহুব্রী সমাসের অলোপ সমাস হয়, তৎপুরুষের হয়, এরকম অলোপ সমাস কিন্তু সবার হয়। তো এটা যেটা আছে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের অলোপ সমাস। যেমন আগেরটা দেখো, বহুব্রী সমাসের অলোপ সমাস ছিল মুখে ভাত, দেখো তো এবার একটু ডিটেলসে গিয়ে ভাবার চেষ্টা করছি, মুখে ভাত, মুখে ভাত,
মুখ এ, মুখ এ, এ বিভক্তি থেকে গেছে, তার মানে লোপ পাইনি মানে অলোপ। কিন্তু দেখো তো মুখে ভাত, তো মুখে ভাত দিয়ে আমরা, মুখে ভাত দিয়ে যে জিনিসটা বোঝাতে চাইছি মুখে ভাত, এটা তো একটা অনুষ্ঠানের নাম না, এখানে মুখের প্রাধান্য আছে না ভাতের প্রাধান্য আছে। মুখে ভাত হচ্ছে একটা অনুষ্ঠানের নাম, এখানে একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে, তাহলে একটা থার্ড জিনিস প্রাধান্য পাচ্ছে। মুখে ভাত তো একটা অনুষ্ঠান, যেখানে বাচ্চাদের 6 মাস বা 8 মাস 7 মাস যেটাই হোক তারপরে মুখে ভাত দেওয়া হয়, তো এটা একটা অনুষ্ঠানের নাম, তাহলে মুখে ভাত দিয়ে একটা অনুষ্ঠান প্রকাশ পাচ্ছে, তাহলে স্যার এটা একটা বহুব্রী সমাস। কিন্তু কেমন বহুব্রী? অলোপ বহুব্রী, যেহেতু বিভক্তি লোপ পায়নি এই জন্য অলোপ বহুব্রী হয়ে গেল স্যার। মনের মানুষ, দেখো তৎপুরুষ সমাস, কেমন তৎপুরুষ? অলোপ তৎপুরুষ। ইউটিউব শর্ট ট্রিক, এগুলো স্যার তোমাকে উৎসাহ দেওয়ার জন্য ছোট ছোট ট্রিক দেওয়া। দেখো কি বলেছে, সম্পর্ক অনেক দূরে চলে গেলেও যেমন মনের টান অটুট থাকে, অলোপ সমাসেও তেমনি বিভক্তি চিরকাল টিকে থাকে। সব সময় যে লোপ পেয়ে যাবে তা নয়, বিভক্তিও এখানে চিরকাল টিকে থাকে। তাহলে আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। নিত্য সমাস, নিত্য সমাস কি স্যার? বলছে যে সমাসে পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাস বাক্যের কোনো প্রয়োজন হয় না, তাকে নিত্য সমাস বলে। দেখো এখানে কি বলছে, নিত্য সমাস হচ্ছে সেই ধরনের সমাস যার ব্যাস বাক্য তৈরি করা যায় না, ব্যাস বাক্য তৈরি করা যায় না, ব্যাস বাক্যের প্রয়োজনই হয় না, সেগুলো হচ্ছে নিত্য সমাস। গন্ডগোল করবে না, ঠিক আছে? দেখো দেশান্তর, তুমি এর ব্যাস বাক্য করতে পারবে না, এটাকে যদি করতে হয় তাহলে অন্য জিনিস দিয়ে ব্যাস বাক্য করতে হবে, অন্য দেশ, তুমি এর ব্যাস বাক্য করতেই পারবে না। দেশান্তর, ভালোবাসার টানে এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া, দেশান্তর। এটাকে যদি তুমি ব্যাস বাক্য করতে যাও করতে পারবে না, দেশান্তরই থাকবে। অন্য দেশ, দেশান্তর মানে অন্য দেশ, এটা অন্যরকম জিনিস তৈরি হচ্ছে। তুমি দেখো দশা কি, দর্শন মাত্র, কেবল দর্শন, দর্শন মাত্র, কেবল দর্শন, এর সাথে কোনো মিল আছে? নাই, তাহলে এর ব্যাস বাক্য করা যাবে না। প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাওয়ার মতো অনুভূতি, দর্শন মাত্র, লাভ এট ফার্স্ট সাইট বলি না আমরা। যুগান্তর, অন্য যুগ, তাহলে স্যার দেখে আমরা উদাহরণ দেখে বলতে পারবো না যে এগুলো তোমার হচ্ছে গিয়ে নিত্য সমাস। অন্য দেশ, দেশান্তর, দর্শন মাত্র, কেবল দর্শন, দর্শন মাত্র মানে কি? কেবল দর্শন, তাহলে এগুলো প্রত্যেকটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে নিত্য সমাস। তাহলে আমরা স্যার মোটামুটি স্যার যা ছিল মোটামুটি করে নিয়েছি। চলো এক নজরে একটু দেখে নিই। তৎপুরুষ সমাস, পরপদের অর্থ প্রাধান্য পাবে, বিভক্তি উধাও হয়ে যাবে। মন হরণ, মনকে হরণ, ঠিক আছে? প্রাক্তনকে ভুলে বর্তমানকে নিয়ে পথ চলা, মনকে হরণ। বহুব্রী সমাস, সম্পূর্ণ ভিন্ন তৃতীয় একটা অনুভূতি প্রকাশ পাচ্ছে, যেমন পদ্মলোচন, পদ্মের মতো চোখ যার, ইশারায় অন্য কাউকে নির্দেশ করে। একটু আগে বললাম না যে তুমি চোখ দেখে ইশারা করলো, কি যে ইশারাটাতে গেল সেটা বোঝা মুশকিল। অলোপ সমাস, পূর্বপদের বিভক্তি নষ্ট হয় না, মনের মানুষ, মনের মানুষ, দূরত্ব বাড়লেও টান বা ভালোবাসা কমে না, যেমন এরকম স্যার এখানেও বিভক্তি লোপ পায় না। নিত্য সমাস, ব্যাস বাক্য ছাড়াই চিরন্তর আবদ্ধ। দেশান্তর, অন্য দেশ, যে কোনো পরিস্থিতিতে একে অপরের সাথে থাকা, দেশান্তর, অন্য দেশ। এই ছিল আমাদের স্যার গল্প। এবার আমরা চলে আসি স্যার এমসিকিউ সলভ করি। একটু আমরা এমসিকিউ সলভ করি, দেখবে আমাদের পুরো ক্লিয়ার হয়ে গেছে। তেপান্তর, ত্রিপ্রান্তরের সমাহার, বলো তো স্যার কোন সমাস? বলো স্যার, দেখে বুঝতে পারছো স্যার? গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, মুর্শিদাবাদ, 2018 সাল। তেপান্তর, ত্রিপ্রান্তরের সমাহার, এক্ষুনি বললাম না, সংখ্যা থাকবে, সমাহার কথা থাকবে, দ্বিগু সমাস। বোঝা গেল? কোনো অসুবিধা নেই, 1 নাম্বার পেয়ে গেলাম। একদম এইরকমই কোশ্চেন থাকবে স্যার, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। রত্নাকর, রত্নের আকার, রত্নের আকার, রত্নাকর, কি সমাস হবে স্যার? রত্নের আকার। দেখো তো দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস,
মোটেও না। তাহলে কি হবে? তৎপুরুষ সমাস। রত্নের, রত্নের এর বিভক্তি রত্নের আকার, তাহলে এর বিভক্তির লোপ পেয়েছে, রত্নাকার হয়েছে। গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট মুর্শিদাবাদ 2018। তাহলে কি হবে? তৎপুরুষ সমাস। চলে আসি নেক্সট। গ্রামান্তর, অন্য গ্রাম, এক্ষুনি বললাম স্যার নিত্য সমাস। এই যে যেটা হয় না, এর একটা অদ্ভুত ধরনের অন্য জিনিস দিয়ে ব্যাস বাক্য করতে হয়, সেটা যেমন অন্য গ্রাম, কি হবে স্যার? নিত্য সমাস। অপশন নাম্বার বি, নিত্য সমাস। চলে আসি 4 নাম্বার কোশ্চেন। দাঁত, দাঁতক, দাঁত কপাটি, দাঁত কপাটি, দাঁতে কপাটি, দাঁত এ, দাঁত এ কপাটি, দাঁত এ, দেখো এ বিভক্তি উঠে গেছে, দাঁত এ কপাটি, এ বিভক্তি উঠে গেছে, তাহলে কি সমাস হবে? তৎপুরুষ সমাস। তাহলে অপশন নাম্বার এ। অনেক, এক নয়, এক নয়, এক নয়, নয় নয়, না না না, এক নয়, নন তৎপুরুষ সমাস। করলাম না আমরা, বললাম না নয় নেগেটিভ, না বোধক থাকবে, এক নয়, তাহলে নন তৎপুরুষ সমাস। চলে আসি কোশ্চেন নাম্বার 6। বিপত্নিক, দেখো গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি মুর্শিদাবাদ 2018। বিপত্নিক, বিগত পত্নী যাহার, কোন সমাস স্যার? কোন সমাস? দেখো তো, বিগত পত্নী যাহার কোন সমাস হবে? কর্মধারায়, দ্বিগু, বহুব্রী, তৎপুরুষ। স্যার ভালো করে স্যার, বিপত্নিক, বিগতা পত্নী যাহার, তোমার কাজ হচ্ছে স্যার, তোমার কাজ হচ্ছে একটা আমি কাজ হোমওয়ার্ক দিই, ভেবে কমেন্ট করবে তো স্যার এটা কি হওয়া উচিত। খুব ইন্টারেস্টিং স্যার, 4টা দেওয়া আছে, একদম 4টা কর্মধারায় সমাস কি আমরা পড়ে এসেছি, একদম এই টাইপের উদাহরণ দিয়েই করেছি, কিন্তু এই টাইপের উদাহরণ দিয়েই করেছি। দ্বিগু সমাস কি করেছি, বহুব্রী সমাস কি আজকেই করলাম, তৎপুরুষ সমাস কি আজকেই করলাম। তোমার কাজ হচ্ছে স্যার, এটা একটা হোমওয়ার্ক থাকলো, তোমার কাজ হচ্ছে কমেন্ট করে বলবে স্যার কি সমাস হবে, ঠিক আছে? করবে, করতে শিখো, নিজে এক্সট্রোভার্ট হও, বলতে শিখো, করতে শিখো, ঠিক শিখতে পারবে। আর স্যার কি করাতে, কি করব, কি কমেন্ট করব, কি টাইপ করব, থাক থাক তো থেকেই যাবে। চলো নেক্সট আসি। সিংহাসন, এটা আগেও করানো হয়েছে। সিংহ চিহ্নিত আসন, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি মুর্শিদাবাদ। সিংহ চিহ্নিত আসন, সিংহাসন কি হবে স্যার? কি হবে? আচ্ছা স্যার বলো তো, সিংহাসন এখানে পরপদটা প্রাধান্য পাচ্ছে না, আসনটা প্রাধান্য পাচ্ছে না? আসনটা প্রাধান্য পাচ্ছে তো, আসনটা সে সিংহের মতো হোক দেখতে, কিন্তু প্রাধান্য তো আসনটা পাচ্ছে। তো আসনটা যেহেতু প্রাধান্য পাচ্ছে, পরপদ প্রাধান্য পাচ্ছে, কর্মধারায় সমাস। এবার কি লোপ পেয়েছে? চিহ্নিত লোপ পেয়েছে। তাহলে স্যার কি? মধ্যপদলোপী কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায়। যে বলছিলে স্যার মধ্যপদলোপী কর্মধারা উপমান কর্মধারার মধ্যে সমস্যা হচ্ছে, বুঝে গেছো আশা করি। সিংহ চিহ্নিত আসন, এখানে সিংহ চিহ্নটা ইম্পর্টেন্ট না আসনটা ইম্পর্টেন্ট? আসনটা ইম্পর্টেন্ট, আসনটা সিংহের চিহ্ন আছে আসনে, তাহলে যেহেতু পরপদটা প্রাধান্য পাচ্ছে, কর্মধারায় সমাস। কোন পদটা লোপ পেয়েছে? মিডিলের পদটা লোপ পেয়েছে, মধ্যপদলোপী কর্মধারায়, তাহলে অপশন নাম্বার ডি। রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি, যিনি রাজা তিনি ঋষি, আমরা এরকম করেছি যিনি তিনি দিয়ে, যিনি তিনি দিয়ে স্যার অনেকগুলো করানো হয়েছে স্যার। যিনি রাজা তিনি ঋষি, রাজর্ষি, হোমওয়ার্ক থাকলো স্যার কমেন্ট করবে। অনেকগুলো করানো হয়েছে, যে যিনি, যিনি রাম তিনি কৃষ্ণ, রামকৃষ্ণ, করেছিলাম না? করেছিলাম, করবে স্যার, হোমওয়ার্ক থাকলো কমেন্ট করবে। তাহলে কোশ্চেন নাম্বার 8ও কিন্তু হোমওয়ার্ক থাকলো। জ্ঞানালোক, জ্ঞানালোক, জ্ঞান রূপ আলোক। দেখো স্যার মনে করো বলেছিলাম এই যে রূপ শব্দ, রূপ, রূপ থাকবে রূপক কর্মধারায়, রূপ কথাটা পাবো রূপক কর্মধারায়, তাহলে আছে অপশনে? আছে স্যার, অপশন নাম্বার সি, জ্ঞান রূপ আলোক, জ্ঞান আলোক। তাহলে রূপ কথাটা স্যার লোপ পাচ্ছে, রূপক কর্মধারায় সমাস, অপশন নাম্বার সি।
গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি মুর্শিদাবাদ 2018। কি বলেছে স্যার? হস্তশিল্প, হস্তনির্মিত শিল্প, হস্তনির্মিত শিল্প, এটা কোন সমাস? হস্তনির্মিত শিল্প, হস্তনির্মিত শিল্প কি হবে স্যার? সম্বন্ধ তৎপুরুষ? মোটেও না, আজকে তো পড়লাম। মধ্যপদলোপী কর্মধারা কর্মতৎপুরুষ, কর্মতৎপুরুষে কি হয়? কে বিভক্তি। রূপক কর্মধারায়? না। কে স্যার? মধ্যপদলোপী কর্মধারা। দেখো, হস্তনির্মিত শিল্প, হস্তশিল্প, তো মেন তো স্যার শিল্প, শিল্পটাই তো প্রাধান্য পাচ্ছে, পরপদটা তো প্রাধান্য পাচ্ছে। এবার শিল্পটা কেমন? হাতের দ্বারা তৈরি। এবার এই যে নির্মিত কথাটা লোপ পেয়ে গেল, তাহলে কি হলো স্যার? মধ্যপদলোপী কর্মধারায়। রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রতি, দেখো রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের, এর 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 বিভক্তি লোপ পাচ্ছে, তাহলে কি হবে? কর্মতৎপুরুষ হবে? না। রূপক কর্মধারায় হবে? না। মধ্যপদলোপী কর্মধারা হবে? না। সম্বন্ধ তৎপুরুষ হবে? একদম তাই। বললাম না আমরা, র বিভক্তি, এর বিভক্তি এগুলো থাকলে সম্বন্ধ তৎপুরুষ হয়, তাহলে কি হবে? সম্বন্ধ তৎপুরুষ। দেখো, রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের, এর এর লোপ পেল, রাষ্ট্রের প্রতি এর লোপ পেল, তাহলে হয়ে গেল স্যার সম্বন্ধ তৎপুরুষ সমাস। নেক্সট চলে আসি, কোশ্চেন নাম্বার আর নেই, এই কটাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল। আশা করি স্যার কোনো সমস্যা নেই, ক্লিয়ার হয়ে গেছে। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, অসুবিধা যদি হয় অবশ্যই কমেন্ট করবে। আমরা যখন পুরো কভার হয়ে যাবে আমাদের সিলেবাস, আমরা তখন র্যান্ডাম এমসিকিউ সলভ করব, র্যান্ডাম এমসিকিউ সলভ করব, পরপর 25টা করে সেট করব। তখন আবার এগুলো মিক্সড করে, সমাস হোক, কারক হোক, তারপরে শুদ্ধ বানান, এগুলো সব মিক্সড করে করে আমরা করব। তখন আবার আমরা চর্চা করব এগুলো নিয়ে। আপাতত আমাদের সমাসের যে ক্লাস সেটা এখানে শেষ হলো। কারো যদি কোনো অসুবিধা হয় জিজ্ঞেস করবে। আর একটা কথা স্যার, পারলে কমেন্ট করো, শেয়ার করো, যাতে করে স্যার আরও লোকজনের কাছে পৌঁছাতে পারে। তোমাদের এইটুকুটাই হেল্প স্যার, বেশিক্ষণ তো লাগবে না, 2 সেকেন্ডের ব্যাপার। কমেন্ট করবে কেমন লাগলো, এটা শেয়ার করে দিও। চলো, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে।